36 জুলাই কিংবা 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই 36 জুলাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মানুষের একতাবদ্ধ হওয়া সহ্য করতে পারে না কোনো ফ্যাসিস্ট সরকারই। তারা সবসময় অবৈধভাবে নিজেদের আঁকড়ে রাখার চেষ্টা করে, ক্ষমতা হারানোর আশঙ্কায় ভীত থাকে। তৎকালীন আওয়ামী সরকারের আচরণে তারই প্রমাণ মেলে। আর এ কারণেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। বিষয়টা শুধু কোঠা কেন্দ্রিক ছিল না, আসলে আমরা হয়তো আন্দোলনটা শুরু হয়েছিল কোঠা দিয়ে, কিন্তু আমার যেটা মনে হয়েছে ধীরে ধীরে যে আমিও কেন আন্দোলনে গিয়েছি, যে আমিও শুধু গিয়েছি এই কোটার কারণে এরকম না। বিভিন্নভাবে যে আপনার অপারেশন হচ্ছে, কেউ কিছু বলতে গেলেও সে স্বাধীনভাবে কিছু বলতে পারে না, তাকে অপ্রেস করা হয়। কেউ একটু দ্বিমত পোষণ করলেও, আমাকে একটা ফেসবুকে একটা পোস্ট করলে হচ্ছে আমাকে ভাবতে হয় যে আমি যে মত প্রকাশ করছি এই মতের বাহিরে তারা এই পোস্টটাকে কীভাবে নিবে, আমার উপরে কোনো ওই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্যক্তিগতভাবে আমার উপর কোনো অ্যাটাক আসবে কিনা, যে ওই পোস্টটা আমি ফেসবুকে দিয়েছি, দেখা গেল যে আমি যখন রাস্তায় বেরোলাম তখন ওই পোস্টের কারণে আমার আক্রমণের শিকার হতে হচ্ছে। তো ওই বিষয়গুলো, তো সবাই এই বিষয়গুলো এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়াতে, যারা স্টুডেন্ট আমরা হায়ার এডুকেশনে আছি সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে। সো সবাই এই বিষয়গুলোতে ভিকটিম। সো ওই বিষয়গুলো আমার মনে হয় যে সবাইকে অনেক বেশি প্রভাবিত করেছে। শুরুতে ছাত্রলীগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে তালাবদ্ধ করে রাখার অপচেষ্টা হয়। তাতেও কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করানো হয়। এসব অপকৌশল শুধু যে ব্যর্থ হয় তাই নয়, উল্টো তা শিক্ষার্থীদের আরও বেশি বিক্ষুব্ধ করে তোলে। এরই ধারাবাহিকতায় সরাসরি পুলিশকে ব্যবহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের অবস্থান নেয়াকে অজুহাত হিসেবে দেখানো হয়। আওয়ামী ফ্যাসিবাদের দোসররাও এই দিন সরব হয়ে ওঠে। বিভিন্ন মাধ্যমে তারা পরামর্শ দিতে থাকে যে এখন আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত। বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তাদের যে পূর্বাতন অঙ্গীকার, যে বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা, সেই কোটা যে এর আগে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছিল, বাংলাদেশের আদালতকে ব্যবহার করে, আইনাঙ্গনকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে তারা বিচার ব্যবস্থাটাকেও একটা দলীয়করণ করেছিল এবং বিচার ব্যবস্থাকে তারা ব্যবহার করে অনেক অগণতান্ত্রিক কাজও তারা করেছেন এবং সেই কাজগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। সর্বশেষ এই যে কোটা ব্যবস্থাটি আদালতের নির্দেশে বাতিল হওয়ার পর ছাত্র সমাজের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতেই তারা একটা কোটা বিরোধী আন্দোলন আবার বাংলাদেশে গড়ে তোলে। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবরা 24 ঘণ্টার মধ্যে পুলিশের মামলা প্রত্যাহার এবং কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বানের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন। 13 জুলাই শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরদিন বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে 5টি কোটা রেখে এই 5টি কোটার অনুপাতে
তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে। সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ অ্যান্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, নজরুল ইসলাম কলেজ, তিতুমির কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলেও জানানো হয়। আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে। হাসনাত আবদুল্লাহ বলেন, চলমান বাংলা ব্লকেট কর্মসূচিকে জনভোগান্তির কারণ হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। আমরা বলতে চাই, যদি প্রসব যন্ত্রণা সহ্য করতে না পারেন তাহলে একটি সন্তান বিবর্জিত পৃথিবী হবে। সুতরাং সুন্দর পৃথিবীর জন্য সাময়িক যন্ত্রণা সহ্য করতে হবে। মামলা বিষয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বলেছিলেন কোনো ধরনের ক্ষতি হয়নি, তাহলে হঠাৎ অজ্ঞাত আসামি করে মামলা দেয়া হলো কেন? সে বিষয়ে আমরা জবাবদিহি চাইছি। ছাত্র সমাজকে এরকম মামলা হামলার ভয় দেখিয়ে লাভ হবে না বলেও সাফ জানিয়ে দেন নাহিদ ইসলাম। ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, আমাদের সাঁজোয়া যান ছিল, শিক্ষার্থীরা তার পাশে দাঁড়িয়ে নাড়িয়ে ছবি তুলেছে, এখানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। অথচ এর পরের দিনই সরকারি কাজে বাঁধা পুলিশ সদস্যদের উপর আঘাত ও যানবাহনের ক্ষতি করার অভিযোগে মামলা দায়ের করা হয়। এতে আসামির সংখ্যা ও নাম পরিচয় উল্লেখ করা হয়নি। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হল ঘুরে বিকেল 4:40 দিকে শাহবাগ মোড়ের দিকে আসে। এক পর্যায়ে তারা শাহবাগ মোড় অতিক্রম করে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি ও এলোপাথারি মারধর করে। এজাহারে আরও বলা হয়, সেদিন দুটি যানের প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়। এদিন ছাত্রদের আন্দোলন থামানো উচিত বলে বক্তব্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই করব। তিনি আরও বলেন, আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা, ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে কিনা, এসব নিয়ে ডিবির টিম ও পুলিশ কাজ করছে। 13ই জুলাই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সভাপতি আন্দোলনরত শিক্ষার্থীদের পেশাদার আন্দোলনকারীরা হিসেবে অভিহিত করে বলেন, এরা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য রাজপথে রয়েছে। ছাত্রলীগের কর্মসূচিকে আন্দোলন দমনের পাল্টা কর্মসূচি বলেই মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যতম সমন্বয়ক বাকের মজুমদার জানান, শিক্ষার্থীরা যেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতে না পারেন সেজন্যই একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কর্মসূচি দিয়ে রাখে ছাত্রলীগ। সেখানে অংশ না নিলে রাতে সেই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন ছাত্রলীগ দেখছিল যে ক্যাম্পাসে তাদের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে, মানুষ তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠছে, তখন তারা হলে হলে কর্মী সম্মেলন, তারপরে যারা আন্দোলনে যাচ্ছিল তাদেরকে জবাবদিহি করা, গেস্ট রুমে আটকে রাখা, এই ধরনের প্রক্রিয়াগুলো তারা চালিয়ে যাচ্ছিল যাতে শিক্ষার্থীরা আন্দোলনে না আসে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা আপনার হল গেট ভেঙে প্রথম দিক থেকে আবার 1 বা 2 জুলাই থেকেই প্রত্যেকটা হল থেকে বড় বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসছে, আন্দোলনে অংশগ্রহণ করছে। কর্মসূচি 3টা যদি থাকে রাজুতে বা লাইব্রেরির সামনে, ছাত্রলীগ 2টার সময় কর্মসূচি দিত মধুর ক্যান্টিনে, শিক্ষার্থীদেরকে জোর করে ধরে এখানে নিয়ে যেত। আসলে এমন একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, এমন একটা অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিলাম যে তখন আমরা সকল পথ মতের মানুষ একত্রিত হয়ে পেরেছিলাম। প্রথম দিকে কিন্তু কোনো সংগঠন ছিল না, আমরা কাউরির সাথে কোনো আলোচনা করিনি, তবে আমাদের সকলের মধ্যে আলাদা আলাদা দৃঢ় প্রত্যয় ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এদিন দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে যাঁরা ছিলেন তাদের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। দুপুরে প্রক্টরের সঙ্গে দেখা করার পর কোটা সংস্কারের আন্দোলন থেকে সরে দাঁড়ান সেখানকার নেতারা। তবে অন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হওয়া শুরু করলে মূল ফটকে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বের হতে নিষেধ করা হয়।